নমস্কার, দ্য ওয়ার্ল্ডে আবার আপনাদের স্বাগত একটা নতুন এপিসোড নিয়ে। গত কয়েকদিন ধরেই আমরা রাজ্য রাজনীতিতে একটা শব্দবন্ধ বারবার করে শুনছি, খুব মজার, ভুতুড়ে ভোটার। যদিও বিষয়টা অতটা মজার নয়, কারণ অভিযোগ উঠছে এই ভুতুড়ে ভোটার বলতে যে যতজন নিয়মের মধ্যে থেকে ভোটার তালিকায় নাম তোলার উপযুক্ত, তার বাইরেও বহু নাম নাকি ঢুকে পড়েছে এই ভোটার তালিকায়। শুধু অভিযোগ নয়, এই নিয়ে কিন্তু রীতিমতো কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে বর্ধিত কর্মী সভা করেছেন, সেখানে কিন্তু এই ভুতুড়ে ভোটার বিষয়টি নিয়ে রীতিমতো কড়া বার্তা দিয়ে দলের সমস্ত কর্মীদের এবং সমর্থকদের বলেছেন যে গ্রাসরুট লেভেলে গিয়ে নিজের নিজের এলাকায় গিয়ে খোঁজ নিতে, যে ভোটার তালিকায় এমন কতগুলি অতিরিক্ত নাম রয়েছে, অর্থাৎ ভুয়ো ভোটার কে কে রয়েছে। তো এ নিয়ে আজকে আমরা আলোচনা করব, এই ভুতুড়ে ভোটার নিয়ে এবং এই অভিযোগ নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন দ্য ওয়ার্ল্ডের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার। অমলদা, প্রথমে যেটা জিজ্ঞেস করব, এই যে অভিযোগটা যে উঠেছে, অভিযোগটা এক্স্যাক্টলি কি? ভুতুড়ে ভোটার ঠিক কারা? অভিযোগটা হচ্ছে যে ভুতুড়ে ভোটার, তো এইটা ভুয়ো ভোটার কথাটা খুবই চালু, ভুতুড়ে ভোটার কথাটার মধ্যে একটু মজা আছে। পশ্চিমবঙ্গের ভোটে যে বিতর্কগুলো আছে, অনিয়মগুলোর কথা আমরা বিভিন্ন সময় শুনেছি, তার মধ্যে এটা সবচেয়ে জনপ্রিয় যে দুরকমভাবে ভুতুড়ে ভোটার হয়। দেখ, আমি অমল সরকার, আমার ভোটটা অন্য কেউ এসে দিয়ে গেল, সেটাও সে ভুতুড়ে ভোটার। আরেকটা হচ্ছে যে আমি জীবিত নই বা আমি এখানকার বাসিন্দা নই, কিন্তু আমার নামটা ভোটার তালিকায় আছে এবং সেটা কেউ না কেউ এসে ভোটটা দিয়ে দেবে অমল সরকার সেজে। এই দুইভাবে ভুতুড়ে ভোটার ব্যাপারটা ছিল। এবারে যে অভিযোগটা উঠেছে, সেই অভিযোগটা হচ্ছে যে একই এপিক নাম্বারে একাধিক ভোটারের নাম দেখা যাচ্ছে। সেটাও খুব নতুন আমি বলবো না, যে অনেক সময় হয়েছে যে মুর্শিদাবাদের ভোটারের নাম কলকাতায় আছে, এরকম আছে, বিক্ষিপ্তভাবে এই ব্যাপারগুলো শোনা গিয়েছে বিভিন্ন সময়। এবারে যেটা মুখ্যমন্ত্রী বলেছেন যে ভিন রাজ্যের লোকের নামও এখানে ঢুকে পড়েছে, যেটা আমরা কখনো অতীতে শুনিনি। আমি অনেকদিন ধরে ইলেকশন কমিশন কভার করেছি, কিন্তু এইটা আমি শুনিনি যে একেবারে গোটা ভারতের তালিকা মিক্সিং হয়ে যাচ্ছে এবং সেটা অন্য রাজ্য থেকেও হয়তো অভিযোগটা আগামী দিনে আসবে। তো এইটা হচ্ছে মূল বিষয়টা, যে ভুতুড়ে ভোটার, এবং মুখ্যমন্ত্রী তাই জন্য দলকে বলেছে যেগুলোকে বাছাই করা। তার কারণ তৃণমূল স্তরে তৃণমূল কংগ্রেসের যে সংগঠন আছে, তাতে আমার ধারণা এই জিনিসগুলো যদি খুব বড় আকারে থেকে থাকে, বড় পরিমাণে, তাহলে এটা ধরা পড়ে যাবে যে এই এলাকার বাসিন্দা নন কি নন। এবং আরো একটা বিষয় হচ্ছে যে এই যে কেন, এইটা একটা হয়তো প্রশ্ন আসতেই পারে যে উনি কেন তাহলে অভিযোগটা অতটা বড় কিনা সেই বিষয় নিয়ে অতটা কনসিডারেশনের মধ্যে না গিয়ে উনি দলকে কেন নামিয়ে দিলেন। এবং আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই বিষয়টা, এই কথাতেই পরিষ্কার যে খুব নতুন নয়, প্রতি বছরই ভোটের আগে এগুলো শোনা যায়। কিন্তু এবছর এখন আমাদের পশ্চিমবঙ্গে ভোট হতে এখন এক বছরের কিঞ্চিত বেশি সময় বাকি। তো এত আগে থেকে দিদি এমন তেড়ে ফুড়ে কেন নামলেন, এবং এরকম ভাবে প্রতিটা কর্মীকে বলছেন যে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে, সেই খোঁজ নেওয়ার প্রক্রিয়াও খানিকটা শুরু হয়েছে। তো এত আগে থেকে কেন এই ভোটার ধরার কাজ? আমি এইটাতে আসছি, তার আগে বলি যে এই যে কথাটা এলো যে অভিযোগটা নতুন নয়, অভিযোগটা নতুন তো নয়, এবং অভিযোগটা কতটা বড় বা ছোট সেইটা তৃণমূলের এক্সারসাইজ থেকে বোঝা যাবে। যে ওরা, আমার ধারণা 1-2 মাস পরে ইলেকশন কমিশনের কাছে একটা কোনো তালিকা দেবে যে আমরা এই নামগুলো বার করেছি। এখন পশ্চিমবঙ্গে যেটা হয়েছে অতীতে, এবারেও যেমন রুলিং পার্টি অভিযোগটা তুললো, নর্মালি এই অভিযোগগুলো বিরোধী দল তোলে, কিন্তু উনি রুলিং পার্টি চিফ মিনিস্টার, রুলিং পার্টির সুপ্রিমো, তিনি তুলে দিয়েছেন। এরকম একটি ঘটনা ঠিক 2 দশক আগে, অর্থাৎ 2006 বিধানসভা ভোটের আগে লেফট ফ্রন্ট লেড বাই সিপিআইএম, তারা তৎকালীন ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার ছিলেন বিবি ট্যান্ডন, তাকে কমপ্লেন করেছিল যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকাতে বিরোধীরা প্রচুর নাম ঢুকিয়ে দিয়েছে, সেই নামগুলো বাদ দিতে হবে। তখন কেজে রাও বলে এক ভদ্রলোক, তিনি ইলেকশন কমিশনের একজন রিটায়ার্ড অফিসার, তাকে ইলেকশন কমিশন পাঠায় এবং সেই প্রথম ইলেকশন কমিশন কোনো রাজ্যে ইলেকট্রাল রোল রিভিশনের জন্য কোনো অফিসারকে পাঠালেন। তার আগে পর্যন্ত যেটা ছিল যে ভোটের সময় ইলেকশন অবজারভাররা আসেন, কিন্তু ওই প্রথম ইলেকট্রাল রোল অর্থাৎ ভোটার তালিকা খতিয়ে দেখার জন্য, এবং কেজে রাওয়ের নেতৃত্বে 11 জনের একটা টিম এসেছিল। তারা কিন্তু 1 মাসের মাথায় 9,79,000 প্রায় 10 লাখ ভোটারের নাম তারা বাদ দিয়েছিল। এবং আমার খুব মনে আছে যে সিপিআইএম এর তৎকালীন নেতৃত্ব
তারা সাংবাদিকদের কাছে একান্তে দাবি করেছিলেন যে আপনারা যারা মনে করছেন যে 2006 আমাদের ভরাডুবি হবে, তা কিন্তু হবে না, আমাদের রেজাল্ট চমকপ্রদ হবে। কারণ কি না, এই যে 10 লাখ নাম বাদ গেছে, ইলেকশন কমিশন বাদ দিয়েছে, এগুলি সবই হচ্ছে বিরোধীদের ভোটার, মানে বিরোধীরা এই ফলস ভোট ঢুকিয়েছিল, তো আমরা সেগুলো বাদ দিয়েছি। এবার এটা তো ঘটনা যে 2006 235টা সিট সিপিএম এবং লেফট ফ্রন্ট পেয়েছিল। তো মমতা ব্যানার্জি বলা চলে যে 2006 বুদ্ধদেব ভট্টাচার্যের গভর্নমেন্ট এবং তৎকালীন সিপিএম যা করেছিল উনিও তাই করে নিলেন, যে রুলিং পার্টি প্রথম অভিযোগটা তুলে দিলেন। এবার যে প্রশ্নটা আপনি করলেন যে এত আগে থেকে কেন, এটার মধ্যে আমার মনে হয় যে অভিযোগটা একেবারে যেমন ভিত্তিহীন নয়, তার কারণ ইলেকশন কমিশন গতকাল বলেছে রবিবার দিন যে তারা মুখ্যত তারা বলার চেষ্টা করেছে এটা কিছু কম্পিউটারাইজড এরার, কিন্তু একই সঙ্গে তারা বলেছে যে আমরা এই অভিযোগটা খতিয়ে দেখব, কারণ তারা অভিযোগটা কিন্তু এক ধরনের এন্ডোর্সমেন্ট আছে। তার কারণ এরারটাও যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল ধরে থাকে তাহলেও সেটা বলতে হবে যে সিস্টেমে একটু গলতি আছে, কারণ ইলেকশন কমিশনের নিজেরই এইটা ধরা উচিত ছিল, এবং ইলেকশন কমিশনের একটা ঘোষিত কর্মসূচি আছে যে ক্লিন ভোটার লিস্ট, ক্লিন রোল বলে একটা কথাই ওদের চালু আছে। তার মানে ভোটার লিস্টটা ক্লিন নয়, এটা ইলেকশন কমিশন গতকাল কিন্তু মেনে নিয়েছে। এবার হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন তার দলকে, অভিযোগটা ছোট কি বড় এই বিবেচনায় না গিয়ে দলকে নামিয়ে দিলেন, সেখানে আমার যেটা মনে হয় যে দু তিনটে কারণ আছে। একটা হচ্ছে যে বিরোধীদের আগে উনি দলকে নামিয়ে দিলেন। নর্মালি যেটা হয় যে বিরোধীরা অনেক তেড়ে ফুড়ে সরকারের পতন ঘটানোর জন্য নামবে, উনি সেই সুযোগটা দিলেন না। ফলে যথারীতি এমন একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ করেছেন যেখানে দিল্লিতে বিজেপির সরকার, ফলে পশ্চিমবঙ্গ বিজেপিকে খানিকটা ইলেকশন কমিশনকে ডিফেন্ড করতে হচ্ছে। এটা কিন্তু মানে ন্যারেটিভটা মমতা ব্যানার্জি বদলে দিয়েছেন, যে নর্মালি ইলেকশন কমিশনকে বিরোধীরা ডিফেন্ড করে না, শাসক এক্স্যাক্টলি, উনি ন্যারেটিভটা বদলে দিয়েছেন। এটা নাম্বার 1। নাম্বার 2, আমার যেটা মনে হয় যে তৃণমূলের প্রচুর খেয়োখেয়ি চলছে, এই বিভিন্ন এবং বেশ কিছু মার্ডার হয়েছে মালদা এবং আরো বেশ কয়েকটা ইয়েতে, এবং সেগুলো কিন্তু তৃণমূলও অভিযোগটা কখনো বিরোধীদের এগেনস্টে করেনি, কারণ বিরোধীরা সেই জায়গায় নেইও এখন। তো তৃণমূলের এই যে মারামারি কাটাকাটি, এই ব্যাপারটা নতুন নয়, আমরা অতীতেও দেখেছি যে পার্টিকে ইলেকশন মোডে নিয়ে গেলে পরে এই জিনিসটা বন্ধ হয়ে যায়। তার কারণ তৃণমূলের যে নেতা কর্মীরা এই গোষ্ঠীদ্বন্দ্ব মারামারি খেয়োখেয়িটা করেন, তারা তো মূর্খ নয়, তারা এইটা বোঝে যে দলকে ক্ষমতায় রেখে তারপর মারামারি করতে হবে, ফলে ক্ষমতায় আনার জন্য যে এক্সারসাইজটা, সেখানে তারা ইউনাইটেড হয়ে যায়। মানে এইটা তৃণমূলের দরকার ছিল। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে এই ভাবনা থেকেও আমার ধারণা যে দলকে নামিয়ে দিয়েছেন, যে এবং একটা বড় ভয় ধরিয়ে দিয়েছেন যে দেখো মানে বিজেপি এই যে ষড়যন্ত্র বা করছে, সে অভিযোগগুলো সবটা ভিত্তিহীন নয়, অনেক রাজ্যে এই ঘটনা প্রমাণিত হয়েছে। তো উনি এই ভয়টা ধরিয়ে দিয়েছেন যে নিজেদের মধ্যে বিবাদ বন্ধ করে এবার মাঠে নেমে পড়ো। 3 নম্বর যেটা আমার মনে হয় যে এবারে যখন ভোট হবে 26-এ, তখন এই সরকারের বয়স 15 বছর হয়ে যাবে। 15 বছর কিন্তু একটা প্রতিষ্ঠান বিরোধিতার ওয়েব তৈরি হওয়ার জন্য যথেষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রশাসনিক বেশ কিছু সাফল্য আছে, বিশেষ করে গরিব মানুষের জন্য যে প্রকল্প। আবার এটাও ঠিক যে এই প্রকল্প দেওয়ার ক্ষেত্রে নানা ধরনের অনিয়মের অভিযোগ আছে। এতদিন পর্যন্ত কোনো ভোটে সেগুলো রিফ্লেক্টেড হয়নি, অসন্তোষগুলো, কিন্তু আগামী দিনে হবে না, এই কথা কেউ দায়িত্ব নিয়ে বলতে পারেন না। উনি পশ্চিমবঙ্গের রাজনীতির একেবারে গ্রাসরুটের পলিটিশিয়ান, ফলে উনি এগুলো রিড করতে পারেন। স্বভাবতই উনি কোনো ঝুঁকি নিচ্ছেন না। যে এবং বিজেপির সঙ্গে 2021-এর বিধানসভা ভোটে বিজেপি তৃণমূলের 10% মতো গ্যাপ ছিল, কিন্তু এখন সেই গ্যাপটা কততে নেমেছে না কি বেড়েছে এটা কেউ জানে না, কারণ ঠিক ইমিডিয়েট কোনো ইলেকশন আর নেই। স্বভাবতই উনি কনসিডারিং এভরিথিং, উনি দলকে ইলেকশন মোডে নিয়ে চলে গেছে, যে নেমে পড়ো, তালিকা ইয়ে করো, বাছাই করো, করে আমরা ইলেকশন কমিশনকে দেব। আমার মনে হয় যে এগুলো একটা বড় কারণ যে উনি দলকে এরকম ভাবে কড়া বার্তা দিলেন, ওয়ার্ম আপে ঠেলে দিচ্ছেন আর কি। হ্যাঁ, একটা ওয়ার্ম আপে ঠেলে দিচ্ছে। এবং এটাও একটা ঘটনা যে আমি যাদবপুর নিয়েও বলবো যে যাদবপুরের ঘটনাটা খুব মানে কাঙ্ক্ষিত নয়, কিন্তু তৃণমূল কিন্তু বহুদিন ধরে বিরোধীদের প্রতিরোধ করছে না। তার কারণ কি, বিরোধীদের রাজনীতিটা এত বেশি মানে কি বলবো, মানে দিশাহীন হয়ে গেছে। গত 1 বছরে কিন্তু কোনো মেজর মুভমেন্ট নেই, এক্সেপ্ট আরজি কর, যেখানে ধরি মাছ নাচুই পানি, অনেকেই বলছে যে না আমরা নেই, এটা জনগণের আন্দোলন। কিন্তু রাজনীতি তো জনগণ পার্টিসিপেট করবে ভোটার হিসেবে, পলিটিক্যাল পার্টি হিসেবে সিপিএম বিজেপির কোনো আন্দোলন নেই। সভাপতি তৃণমূলের মধ্যেও কিন্তু একটা স্থবিরতা এসছে। একটা রাজনৈতিক দলের না একটা মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক, একটু জিম এক্সারসাইজ, মানে পলিটিক্সের কথা আমি বলতে চাইছি যে ওই মিটিং মিছিল
তো যাদবপুরের ঘটনাটাতে তৃণমূলেরও কিন্তু ওই প্রান্তের একটা বড় ইউনিটি দেখা যাচ্ছে, মানে মন্ত্রী থেকে কাউন্সিলর সবাই নেমে পড়েছে। তেমনি মমতা ব্যানার্জি ভোটের বিষয়টাও করেছেন যে এরকম ঘরে বসে থাকলেও হবে না, অপোজিশন আছে কি নেই এই ভাবনার মধ্যে গিয়ে লাভ নেই, মাঠে নামতে হবে, কাজ করো। ফলে একটা এক্সারসাইজও শুরু হলো পার্টির। এই ফিরে আসে এই যে ভোটার তালিকা নিয়ে যে কথাটা উঠলে, যে ভোটার তালিকায় ঠিক ভুল বা যারা ভোটার তারা বৈধ ভোটার কিনা ইত্যাদি, এটা দেখার দায়িত্ব কিন্তু এক্সক্লুসিভলি ইলেকশন কমিশনের। মানে এটা নিয়ে দলীয় দলগুলো অভিযোগ তুলতে পারে, সেটা পরের কথা, কিন্তু তাদের এরকম বাড়ি বাড়ি গিয়ে দেখার কথা নয় যে তুমি ঠিক ভোটার নাকি তুমি অবৈধ ভোটার। তো সেক্ষেত্রে মানে ইলেকশন কমিশন কি তার দায়িত্ব পালন করছে না, বা কি মনে হয় যে ইলেকশন কমিশনের ভূমিকাটা এখানে ঠিক কি হওয়া উচিত? আমি যেটা বলছিলাম যে গতকাল রবিবার দিন মানে মমতা ব্যানার্জির অভিযোগটার কথা ওরা সরাসরি লেখেনি, বলেছে যে সোশ্যাল মিডিয়াতে আমরা কিছু কমপ্লেন দেখেছি, তার ভিত্তিতে আমরা কগনিজেন্স নিয়ে এই বিষয়টাকে দেখছি। কিন্তু ভার্চুয়ালি ওরা মানে মমতা ব্যানার্জির অভিযোগটাকে উড়িয়ে দিতে পারেনি, একটা এন্ডোর্সমেন্ট আছে। এটা ঠিক কথা যে তালিকাটা, কারণ এটা ইলেকশন কমিশনের ঘোষিত কর্মসূচি আছে যে ক্লিন ভোটার লিস্ট, অর্থাৎ সেখানে মৃত ভোটারের নাম থাকবে না, সেখানে যিনি ওই এলাকার, কারণ ইলেকশন মানে আমাদের দেশে ভোটার হওয়ার 3টি কন্ডিশন আছে। একটা হচ্ছে যে ভারতের নাগরিক হতে হবে, মাস্ট, এইটা হতে হবে। 2 হচ্ছে 18 বছর বয়স হতে হবে। 3 নম্বর হচ্ছে অর্ডিনারি রেসিডেন্ট অফ কনসার্ন এরিয়া, অর্থাৎ আমি যদি বলি যে আমি কলকাতার মানিকতলার এই এলাকায় থাকি, এই অর্ডিনারি রেসিডেন্সির সংজ্ঞা হচ্ছে সরকারিভাবে যে মোর দ্যান 6 মান্থস আমি ওই এলাকায় আছি, তবে আমি ওখানকার ভোটার। তো এই যে 3টে প্যারামিটার অনুযায়ী ভোটার তালিকায় নামগুলি আছে কিনা এইটা দেখার দায়িত্ব কিন্তু ইলেকশন কমিশনের। এখন তারা যে এই যে অভিযোগগুলি উনি করেছেন সেগুলিকে ওরা ভিত্তিহীন বলতে পারেনি, এবং এটা বোঝা গেছে গতকালের প্রেস রিলিজ থেকে যে এটা ইলেকশন কমিশন নোটিস করেনি। ফলে সেদিক থেকে ইলেকশন কমিশনকে খানিকটা শুধরে দেওয়ার কাজটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এই অভিযোগগুলি তুলে। তো এটা আনফরচুনেট যে পলিটিক্যাল পার্টি তাদেরকে গিয়ে এটা দেখতে হয় এই জন্যে যে ভোটার লিস্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ইলেকশনের জন্য, মোস্ট ইম্পর্টেন্ট। এবং গ্রাসরুটে যে বুথ লেভেল ওয়ার্কার্স থাকা বা না থাকা, বিশেষ করে ডে অফ পোলে যদি একজন বুথে ভোটার আসে, আমি একটা দলের এজেন্ট, আমাকে কিন্তু এটা চ্যালেঞ্জ করতে হবে। এখন আমি যদি না থাকি বা আমি থাকলাম কিন্তু আমি লোকটাকে জানি না সে আমার এলাকার বাসিন্দা কিনা, এগুলো খুব ফ্যাক্টর। তো ইলেকশন কমিশনের মানে আমাদের সত্যি কথা বলতে গিয়ে অবাধ ভোট সেদিনই আমরা বলতে পারবো যেদিন রাজনৈতিক দলকে বাড়ি বাড়ি গিয়ে এই ভুতুরে ভোটার খুঁজতে হবে না, কারণ এটা তো রেফারির কাজ, ইলেকশন কমিশন রেফারি, তার এটা কাজ ছিল। বাট আনফরচুনেট যে সেটা হয়নি, তার ফলে রাজনৈতিক দল তার এই তৎপরতা দেখাচ্ছে। এখানে দুটো কথাই আগের উত্তর থেকে উঠে এলো যে খুব আনফরচুনেট বিষয়টা, এবং একই সঙ্গে অমলদা বললেন যে ইসি হচ্ছে রেফারি। তো আমরা গত কয়েক মাস ধরে যেই অন্যান্য নির্বাচনগুলি গোটা দেশে চলেছে, মহারাষ্ট্র, হরিয়ানা এবং সর্বশেষ দিল্লি, তো সেইখানে আমরা এই অভিযোগটা কিন্তু অন্যভাবে পেয়েছি যে ইসি যেন মানে ইলেকশন কমিশন যেন বিজেপিরই গোলকিপার হয়ে গেছে, সে আর রেফারির ভূমিকায় নেই। এবং এই অভিযোগ যখনই উঠছে তখনই প্রশ্ন ওঠে যে এটা কি সত্যি ভুল বা আনফরচুনেট, নাকি একটা সংশয় ঘনায় যে এই ভোটার লিস্টে কোনো রকম কোনো পক্ষপাত বা কোনো দুষ্টবুদ্ধি এটার পেছনে কাজ করছে কিনা, বা ইসি সত্যিই তার নিরপেক্ষতা বিসর্জন দিয়েছে কিনা। তো অমলদা, দীর্ঘদিন ধরে আপনি ইসি কভার করেছেন, আমি যতদূর জানি প্রায় 3 দশকের বেশি অভিজ্ঞতা। তো এই যে ইসি এবং তার কার্যপদ্ধতি এবং তার নিরপেক্ষতা থেকে সরে যাওয়ার ইতিহাস রয়েছে কিনা, বা সেটা ঠিক কিভাবে হয়, এটা যদি একটুখানি আমাদের দর্শকদের সঙ্গে আলোচনা করেন। ভারতের নির্বাচন কমিশনের ভূমিকাকে 3টে স্টেজে ভাগ করা যায়। একটা হচ্ছে যে 1990-এর মাঝামাঝি সময়তে টিএন শেষন মুখ্য নির্বাচন কমিশনার হয়ে আসেন। তার আগে যারা নির্বাচন কমিশনার ছিলেন তাদের অনেকের বিরুদ্ধে সেই অর্থে আমি বলবো না যে নিরপেক্ষতা নিয়ে খুব বড় প্রশ্ন উঠেছে, কিন্তু গাফিলতি বা পেশাদারিত্বের অভাব এই অভিযোগগুলো তাদের বিরুদ্ধে ছিল। শেষান আসার পরে যে বার্তাটা উনি তুলে ধরতে পেরেছিলেন যে ইলেকশন কমিশন এটা ভারত সরকারের একটা এক্সটেন্ডেড অফিস নয়, এটা ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠান, এবং ইলেকশন কমিশনই হচ্ছে শেষ কথা। এবং ভারতের যে সংবিধানের আর্টিকেল 243-তে খুব ভালো করে এটা ডিফাইন করা আছে যে ইলেকশন কমিশন তার একটা সভারেন পাওয়ার আছে। ইলেকশন কমিশন একমাত্র প্রতিষ্ঠান যারা তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নিতে পারে, যে কারণে আমরা দেখতে পাই যে ইলেকশন কমিশন চিফ সেক্রেটারিকে বদলে দেয়, ডিজিকে বদলে দেয়, বিকজ দে আর এম্পাওয়ার্ড। এখন
শেষান একটা বড় জিনিস তৈরি করতে পেরেছিলেন যে ইলেকশন কমিশনের দিকে কেউ আঙুল তুলে অভিযোগ করতে পারতো না, তার কারণ উনি কারো কথা শুনতেন না। এমনকি মানে 95 সালের কথা আমি বলতে পারি যে কর্ণাটকে বিধানসভা নির্বাচনের সময় কেন্দ্রের দুজন মন্ত্রী, তৎকালীন সরকারের কেন্দ্রের দুজন মন্ত্রী কমলাপতি রায় এবং কমলাপতি ত্রিপাঠী এবং আরেকজন সেন্ট্রাল মিনিস্টার, এদের দুজনের বিরুদ্ধে অবৈধভাবে প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ ছিল। শেষান কিন্তু প্রাইম মিনিস্টার নরসিংহ রাওকে চিঠি লিখেছিলেন যে এই মন্ত্রীদের ক্যাবিনেট থেকে সরিয়ে দেওয়া উচিত। সেই ইনস্ট্রাকশনটাকে মানে ফাইনালি ইলেকশন কমিশনের কাছে সরকারকে নতজানু হয়ে ভুল স্বীকার করতে হয় এবং তাদের মন্ত্রিত্ব রক্ষা করতে হয়। তো উনি ছিলেন এইরকম একজন অফিসার। এর প্রভাব কিন্তু 2018 সাল পর্যন্ত পরবর্তী যারা মুখ্য নির্বাচন কমিশনার হয়েছেন তাদের মধ্যে ছিল। শেষান রিটায়ার করে যান হচ্ছে 96 ডিসেম্বর মাসে, উনি বছর 3 হলো প্রয়াত হয়েছেন। তো এই যে ডিসেম্বর মাসে 96 সালে উনি রিটায়ার করে গেলেন, তারপরে যারা যারা এসছিলেন তাদের প্রত্যেকের মধ্যেই ওনার একটা ছায়া কাজ করেছে। কিন্তু 2019-এ আমরা দেখলাম একটা নতুন ইলেকশন কমিশন, যেখানে একজন ইলেকশন কমিশনার তিনি খুব মানে স্টার্ন অ্যাকশন নিচ্ছিলেন না এবং প্রাইম মিনিস্টার হোম মিনিস্টারের বিরুদ্ধে অভিযোগ সেগুলোর উনি কগনিজেন্স নিচ্ছিলেন না। ফাইনালি তাদেরকে উনি ক্লিন চিট দিয়ে দিলেন এবং তার প্রতিবাদে একজন ইলেকশন কমিশনার ইলেকশন কমিশন থেকে পদত্যাগও করলেন। 2024-এর লোকসভা ভোটের আগে জাস্ট 2 মাস আগে একজন ইলেকশন কমিশনার পদত্যাগ করে চলে গেছেন। অর্থাৎ মোদি জমানাতে কিন্তু দেখা যাচ্ছে 2019 থেকে 2024-এর মধ্যে দুজন ইলেকশন কমিশনার পদত্যাগ করেছেন। তার মানে চিফ ইলেকশন কমিশনারের রোল নিয়ে ইলেকশন কমিশনারদের মধ্যে মানে মতবিরোধ আছে, কম্পিটেন্স এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। তার কারণ এর আগে যে দুজন চলে গেছেন মাঝপথে, তারা দুজনেই কিন্তু চিফ ইলেকশন কমিশনারের কিছু পদক্ষেপের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সো এই যে অভিযোগটা উঠেছে যে ইলেকশন কমিশন বিজেপি রেফারিতে পরিণত হয়েছে, সে গোলকিপারে পরিণত হয়েছে, সে আর রেফারি অর্থাৎ নিরপেক্ষ ভূমিকা ম্যাচ পরিচালনা করা সেই জায়গায় নেই। অর্থাৎ ইলেকশন কমিশন গোলকিপার হয়ে গেছে, মানে বিরোধীরা যেন বিজেপির জালে বল ঠেলতে না পারে সেই ভূমিকা নিয়েছে। এখন এই অভিযোগটা আগামী দিনে এই অভিযোগটা কিন্তু অনেক দূর গড়াবে বলে আমার মনে হয়। তার একটা বড় কারণ হচ্ছে যে সম্প্রতি যে 3টে বিধানসভার নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের রেজাল্ট থেকে অনেকেই কিন্তু এখন মনে করছেন যে অতীতে ইলেকশন কমিশনের বিরুদ্ধে যে অভিযোগ ছিল অপেশাদারিত্ব, কখনো কখনো যে নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন ওঠেনি তা আমি বলবো না, কিন্তু এখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে অভিযোগটা সেটা বলা হচ্ছে যে নির্বাচন কমিশন নিজেই এই অনিয়মের সঙ্গে যুক্ত বা সে নিজেই অনিয়মটাকে আড়াল করছে। এই অভিযোগটা কিন্তু অতীতে কখনো শোনা যায়নি। ইলেকশন কমিশনকে সবাই খুব প্রেস্টিজিয়াস অর্গানাইজেশন হিসেবে দেখে। এইটা খুব দুর্ভাগ্যজনকভাবে, এবং যে 3টে নির্বাচন আমি বলছিলাম, যেমন হরিয়ানা যদি আমরা দেখি, হরিয়ানাতে বিজেপি 3rd টার্ম এখানে সরকার গড়ে নিল। ওখানে আগের মানে 10 বছর তারা এত খারাপ পারফরমেন্স করেছিল যে ভোটের 1 মাস আগে ওখানে মুখ্যমন্ত্রী বদল করা হলো, অর্থাৎ দুবারের চিফ মিনিস্টারকে বদলে নতুন একজনকে মুখ্যমন্ত্রী করা হলো, যিনি ফার্স্ট টাইম বিধায়ক, অর্থাৎ যার বিরুদ্ধে কোনো বড় অভিযোগ ওঠার অবকাশও নেই, প্রথমবারের বিধায়ক, তাকে মুখ্যমন্ত্রী করে দেওয়া হলো। তারপরেও বিজেপির সেন্ট্রাল লিডারশিপ তারা কনফিডেন্ট ছিলেন না যে হরিয়ানায় তারা জিতবেন। দ্যাটস ওয়াই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, যারা বিজেপির যে কোনো নির্বাচনের সেনাপতি, আমরা তো মানে পশ্চিমবঙ্গে 2021-এর ভোটও দেখেছি যে কিভাবে সবার পর সভা তারা করেছেন। হরিয়ানাতে মাত্র 3-4টে করে সভা তারা করলেন, এই জন্যে যে দল হেরে যাবে এবং হেরে গেলে তো মোদির ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন উঠবে, তার জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন উঠবে, তাই উনি ওখানে দান ছেড়ে দিলেন। এবং শুধু তাই নয়, দেখা গেল যে বিজেপির প্রচারে প্রধানমন্ত্রীর ছবি, স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি অনেক ছোট করে বা নেই, সেখানে নতুন মুখ্যমন্ত্রীর মুখ সেখানে তাকে হাইলাইট করা হলো। সেই হরিয়ানাতে দেখা গেল যে অভাবনীয় রেজাল্ট হলো। এমনও নয় যে ওখানে কংগ্রেস খুব গোষ্ঠীদ্বন্দ্বে মেতেছিল, সভাপতি রেজাল্টটা নিয়ে অনেকের ডাউট আছে যে এখানে কোনো একটা ম্যাজিক কাজ করলো। মহারাষ্ট্রেও যেটা দেখা গেল যে 2024-এ যখন এপ্রিল মে মাসে ভোট হলো, তখন ওখানে 48টা লোকসভা আসনের মধ্যে বিজেপি পেল মাত্র 17টি, বাকিগুলো সব বিরোধীরা পেল। ওই রকম একটা রেজাল্ট হওয়ার পরে যখন নভেম্বর, তার মানে হচ্ছে যে
আমি যদি জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অর্থাৎ 6 মাস পরে যখন ভোট হচ্ছে বিধানসভায়, তখন দেখা যাচ্ছে বিজেপি রিমার্কেবল রেজাল্ট। বিজেপি একাই 288টা আসনের মধ্যে 132টা আসনে তারা জিতে গেল, এবং তারপরে তাদের জোট মিলে তারা খুব মানে নিশ্চিন্তে তারা সরকার গড়ে নিয়েছে। তো এখন ওখানে জানা যাচ্ছে যে এই 6 মাসের মধ্যে ভোটের ঠিক 3 মাস আগে প্রায় 45 লাখ, আমি পরশুদিন দুজন মারাঠি সাংবাদিকের সঙ্গে আমার এই বিষয়টা নিয়ে কথা হচ্ছিল, যারা ওখানে ইলেকশন কভার করেন, তারা বলছিলেন যে 45 লাখ মতো নতুন ভোটারের নাম ওখানে তুলেছে, এবং তারা বলছে যে এটা বিজেপি মূলত অর্গানাইজ করেছিল, এবং ইলেকশন কমিশন এই ব্যাপারটাকে সেভাবে নোটিশ করেনি বা গুরুত্ব দেয়নি। এবং ওখানেও এই অভিযোগটা উঠেছে যে কমিশন নিজেই আসলে ম্যানিপুলেশন বা অনিয়মগুলোর সঙ্গে তাদের নাম জড়িয়ে যাচ্ছে, এই অভিযোগটা উঠেছে। দেন আমরা দিল্লির ক্ষেত্রেও দেখলাম যে এমন পার্সেন্টেজ অফ ভোটের ইয়েতে আপ হেরেছে। আপের বিরুদ্ধে অভিযোগ ছিল দুর্নীতি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু মার্জিন খুব বিরাট কিছু নয়, যেখানে বলছে যে এই নিউ ভোটারদের দিয়ে এই মার্জিনটাকে করে দেওয়া হয়েছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গে এতটা সম্ভব নয়। কংগ্রেস অপদার্থতার চূড়ান্ত, তারা হরিয়ানার পরে মহারাষ্ট্রেও হেরে গেল, এখন তারা বলছে যে এত ভোটারের নাম তোলা হয়েছে, কিন্তু এটা ভোটের আগে তাদের এই জিনিসটা নোটিশ করা উচিত ছিল, করেনি। কিন্তু আমার মনে হয় না পশ্চিমবঙ্গে সেটা বিজেপি করতে পারবে, তার কারণ এখানে তৃণমূলের খুব গ্রাসরুট লেভেলে সংগঠন আছে। এবং কিন্তু তারপরে ওই যে একটা কথা বলে না যে সাবধানের মার নেই, মমতা ব্যানার্জি জানেন যে তার সরকার প্রায় 14 বছর কমপ্লিট করে 15 বছরের মাথায় ভোটে ফেস করবে, ফলে উনি কনসিডারিং এভরিথিং উনি দলকে নামিয়ে দিয়েছেন, কোনো ফাঁক উনি রাখতে চাইছেন না। কিন্তু এইটা আমি বলবো যে ইলেকশন কমিশনের বিরুদ্ধে এই রকম অভিযোগ কিন্তু অতীতে কখনো ওঠেনি, এই প্রথম উঠছে যে কমিশন নিজেই, এবং অনেকেই এই আশঙ্কা করছেন যে একটা স্ট্রাকচারাল চেঞ্জ করা হচ্ছে। যেমন ইলেকশন কমিশনের একটা বিষয় আমি বলি, অনেকে হয়তো জানেন যে ভোটের মানে বিকেল 5টা পর্যন্ত ভোট হয়, 6টার মধ্যে কিন্তু ইলেকশন কমিশন একটা টেন্টেটিভ বলে দেয়, এবং 1-2% হেরফের হয়, কারণ বুথে অনেক লোকজন থাকে। মহারাষ্ট্রে যেটা দেখা গেল যে বিকেল 6টার সময় বললো 55% ভোট পড়েছে, তারপরে আর সারাদিন ওরা মানে রাতের দিকে কোনো কিছু জানালো না, পরদিন বললো 65% ভোট পড়েছে। বড় ফারাক, যেখান থেকে কমিশন ম্যানিপুলেট করছে, এই অভিযোগটা খুব আস্তে আস্তে ইয়ে হচ্ছে। রিসেন্টলি একটা আইন সংশোধন করা হয়েছে, আমরা অনেকেই জানি যে খুব সেন্সিটিভ বুথে ইলেকশন কমিশনের সিসি ক্যামেরা থাকে, এবং সেখানে পুরো ভোটিং প্রসেসটাকে রেকর্ড করা হয়। আইন চেঞ্জ করে বলা হলো যে এই যে রেকর্ডিংগুলো, এই যে ফুটেজ, এটা কেউ মানে চাইতে পারবে না, অর্থাৎ মানে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 তাতেও কেউ এটা চাইতে পারবে না, এটা সিক্রেট কমিশন ডকুমেন্ট হয়ে যাবে। এখন এই যে এক্সারসাইজগুলো করা হচ্ছে, সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, যেখান থেকে মনে হচ্ছে যে একটা অনিয়মকে আড়াল করার একটা বড় আয়োজন করেছে, যেখান থেকে এই অভিযোগটা উঠছে যে ইলেকশন কমিশন তারা মানে রেফারি নয়, বিজেপির গোলকিপারের ভূমিকা নিয়েছে। দ্যাটস ওয়াই আমার যেই মানে 3-3.5 দশক আমি ইলেকশন কভার করেছি এবং ইলেকশন কমিশন কভার করেছি, আমার কিন্তু এখনকার সাম্প্রতিক নির্বাচনের ফলাফল দেখে আমার কিন্তু মনে হয় যে অবিজেপি দল যারা তৃণমূল, কংগ্রেস, সিপিএম বা যত দল আছে, প্রত্যেকের এখন মন্ত্র হওয়া উচিত যে সেভ বুথ সেভ ভোট। অর্থাৎ একটা কথা আছে যে আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব, যে আমার ভোট অন্য কেউ দেবে না। কিন্তু আমার মনে হয় এর সঙ্গে এটা সব দলের এখন স্লোগান হওয়া উচিত যে আমি আমার বুথ রক্ষা করবো এবং ভোট রক্ষা করবো, কারণ আমার ভোট কিন্তু কাস্ট হওয়ার পরে অন্য কারোর পক্ষে চলে যেতে পারে, যে অভিযোগটা উঠেছে। ঠিক, ভুতুড়ে ভোটার নিয়ে দীর্ঘদিন ধরে চলা এই অভিযোগ এবং তাতে ইলেকশন কমিশনের ভূমিকা, এবং সেই ভূমিকাতে কোনো রকম গন্ডগোল আছে কিনা তাই নিয়ে যে এক ক্ষুরধার বিশ্লেষণ, এটা আজকে আমরা শুনলাম। এবং এই ধরনের আরও রাজনৈতিক বিশ্লেষণ এবং অন্যান্য বিষয়ে খবর পেতে আপডেটেড থাকতে চোখ রাখুন দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানেই।